লিখে দিয়েছি তিনটা টপিক, আমি আবার লিখতেছি তিনটা টপিক। যে তিনটা টপিক সবচেয়ে বেশি প্রবলেম হয় সাধারণ ছাত্রীদের জন্য হবে, যারা অসাধারণ তাদের জন্য হইতে পারে। প্রথম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য আমরা যেটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করি। 2 নম্বর টপিকটা হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি সম্পর্কিত প্রশ্ন আসে যে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না, এরকম প্রশ্ন হয় আর কি। প্রতিধ্বনি তোমরা সবই পারো, ওই যে 2s ইকুয়াল ভিটি বা 2h ইকুয়াল ভিটি, এই সমীকরণ ব্যবহার করে যে ম্যাথ গুলো আমরা করি। 3 নম্বর যে প্রবলেমটা হয় সাধারণত, এটা হচ্ছে তাপমাত্রার সাথে শব্দের বেগের যে পরিবর্তনটা, তাপমাত্রার সাথে শব্দের বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন। এটা অনেকে ভুলে যায়, মনে করে যে 30 ডিগ্রি, এটা মনে হয় এই ইনফরমেশনটা এমনিতেই দিছে, এটা মনে করে। সেটা মনে করা যাবে না। আমাদের বইয়ে এরকম একটা সমীকরণ দেয়া আছে, বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। সরাসরি সমানুপাতিক না, শব্দের বেগ শব্দের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। ওকে, এটা আগের বইতে ছিল না। আগের বইতে যেরকম ছিল সেটা একটু এরর আসে হিসাবের মধ্যে। আমি এই জন্য তোমাদেরকে সাজেস্ট করব এই সূত্রটা ব্যবহার করার জন্য। এই সূত্রের একটা ব্যবহারিক রূপ তোমরা জানো অলরেডি, আমি শেষের দিকে আবার আলোচনা করব, ওইটা ব্যবহার করবা। এটা মূলত বলতে চাচ্ছি এই টপিকে। আর প্রথম টপিক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা সবাই মানে আজকের পরে যেন কনফিউশন নাই, বেশিরভাগেরই যেন না থাকে, আর না থাকে। আর প্রতিধ্বনির ক্ষেত্রে ইদানিং যেটা করতেছে, আমরা তো জানি যে উচ্চ থেকে শব্দ তৈরি হইলো কোনো দূরবর্তী মাধ্যমে বাধা পেয়ে আবার যদি উচ্চের কাছে ফিরে আসে, এই ঘটনাটাকেই বলে প্রতিধ্বনি। তো প্রবলেম হচ্ছে এবার একজন শব্দ উৎপন্ন করে আরেকজন শব্দ শুনে এরকম প্রশ্ন দিচ্ছে, তাহলে শ্রোতা আর উৎস এক হচ্ছে না, শ্রোতা আর উৎস এক থাকতেছে না, দুইটা হয়ে যাচ্ছে। তখন আমাদের এই সূত্রটা একটু মডারেট করতে হয়। এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আচ্ছা, এই তিনটা টপিকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আগে ওইটা করতে পারো যে স্যার এই বিষয়টা যদি একটু এক্সপ্লেন করতেন তাহলে ভালো হতো। মানে তোমাদের যদি কোনো কোয়েরি থাকে আগে থেকে যে স্যার এটা একটু জানতে চাই, তাহলে আমি এটা একটু বোঝানোর চেষ্টা করি, আর না হলে আমি আমার মতো আলোচনা করব। আচ্ছা, প্রশ্ন না থাকলে বেশি খুশি। এখন হচ্ছে ক্যালকুলেটর নিয়ে বসো, তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আমি কিছু প্রশ্ন আলোচনা করি, তোমরা উত্তর দিবা। তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে আমাদের জানা আছে যে স্পন্দনশীল কণা, সংজ্ঞাটা একটু লিখি যে আমাদের যে স্পন্দনশীল কণা আছে, স্পন্দনশীল স্পন্দিত হচ্ছে, কাঁপতেছে, স্পন্দনশীল কণা একটি পূর্ণ স্পন্দনে, একটি পূর্ণ স্পন্দনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে। তরঙ্গ হইতে হলে স্পন্দনশীল কোনো কিছু থাকতে হবে। আর এই যে স্পন্দনশীল বস্তু বা কণা,
এটা একটা পূর্ণ স্পন্দন, মানে স্পন্দন পুরা করতে হবে। যদি এটা একটা সরল দোলক হয় তাহলে যে কোনো বিন্দু থেকে শুরু করবে, কোন জায়গা থেকে ঘুরে আবার এই বিন্দুতে উল্টা দিক থেকে না, একই দিক থেকে যখন আসবে, এই যে এখান থেকে সরি যে দিক থেকে শুরু করছিল বিপরীত দিক থেকে যখন বিপরীত বিন্দু থেকে ঘুরে আবার এই বিন্দুতে আসবে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটাকে ধরলাম ই। তাহলে এ থেকে বি, সি, ডি আবার ই তে যখন আসবে তখন তাকে বলা হবে পূর্ণ স্পন্দন। এ থেকে ঘুরে বি, বি থেকে এ থেকে বি তে গেল আবার সি তে আসলো, তাহলে পূর্ণ স্পন্দন হয় নাই, অর্ধেক হয়েছে। তাহলে পূর্ণ স্পন্দন হইতে হলে এক প্রান্তে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে এসে বিপরীত প্রান্ত থেকে আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসতে হবে, এটাকে বলা হবে পূর্ণ স্পন্দন। তো পূর্ণ স্পন্দনের যে দূরত্বটা, অতিক্রান্ত দূরত্বটা, এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। আমরা যদি গ্রাফ আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের এই রকম একটা গ্রাফ আসে, একদম ইনিশিয়াল, একদম সহজ যদি করি তাহলে এটা। তো এখান থেকে শুরু করছে, সর্বোচ্চ এক পাশে গেছে, ডান পাশে গেছে মনে করো পজিটিভ, তারপরে আবার শূন্যতে আসছে, এবার বাম পাশে যখন গেছে তখন কিন্তু নেগেটিভ, এই যে ওয়াই এর নেগেটিভ, এই পাশে পজিটিভ ছিল। এই চিত্রটা যদি দেখি যে ডান পাশে যদি পজিটিভ বলি তার মাঝখানে শূন্য, এই পাশে কিন্তু নেগেটিভ। তাহলে পজিটিভে গিয়ে সর্বোচ্চ পজিটিভে গিয়ে শূন্যতে আসবে, এইটুকি পুরা তরঙ্গ দৈর্ঘ্য না, তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। আবার যখন নেগেটিভ থেকে শূন্যতে ফিরে আসবে তখন তাকে পূর্ণ স্পন্দন বলবো। তাহলে কখন পূর্ণ স্পন্দন বলবো? এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, দেখো এ বিন্দুতে কণা কিভাবে চলা শুরু করছিল, উপরের দিকে যাচ্ছিল, এই বিন্দুতে আসে একই রকম ভাবে উপরের দিকে যাচ্ছে। এরকম যদি হয় তাহলে ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। একে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, একে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, এইভাবে ল্যামডা দিয়ে প্রকাশ করি। একক তো বুঝতে পারতেছো, দৈর্ঘ্যের একক মিটার। এখন প্রবলেমটা হচ্ছে আমাদের সাধারণত তরঙ্গ এইভাবে দেওয়া থাকে, তরঙ্গ দৈর্ঘ্যটা এইভাবে বলে দেওয়া থাকে যে পরপর দুইটি তরঙ্গ শীর্ষ, এই যে তরঙ্গের উপরে যে বিন্দুগুলো এটা তরঙ্গ শীর্ষ বলি, এর মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, অথবা পরপর দুইটি তরঙ্গ পাদ বা নিচের দিকে যে বিন্দুটা, সর্বনিম্ন যে বিন্দুটা, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তিনটাই ঠিক, তিনটাই ঠিক, বা আরো অন্য ভাবেও সংজ্ঞায়িত করা যায়। তো এখানেও দেখো যে এই যে এখানে যে সংখ্যাটা বলছি আমি, খেয়াল করো যে কোন একটা বিন্দু থেকে শুরু হইলো, শেষে তরঙ্গ দৈর্ঘ্য শেষ হবে ওই বিন্দু, ওই রকম আরেকটা বিন্দু যখন আসবে, দেখো এই এ বিন্দু আর ই বিন্দু একই রকম। এখানে দেখি তো আমরা, মনে করো এটা বি বিন্দু আর এটা ধরো ই এফ বিন্দু, এই দুটো বিন্দু একই রকম কিনা একটু চেক করে দেখি। দেখো এই বি বিন্দুতে কিরকম, এই এক্স অক্ষের সমান্তরাল উপরের দিকে একটা বিন্দু, এখানে কিন্তু আরেকটা বিন্দু আছে, এটা কিন্তু নিচের দিকে, ডি বিন্দুটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল নিচের দিকে। এই শুধুমাত্র এফ বিন্দুটা এরকম আছে যে এক্স অক্ষের সমান্তরাল উপরের দিকে। এরকম পরপর দুটো একই রকম বিন্দুর মধ্যবর্তী দূরত্বকেও তরঙ্গ দৈর্ঘ্য বলে। একই রকম বিন্দুটাকে বলে দশা। তরঙ্গের মধ্যে পরপর যে একই রকম বিন্দুগুলো আছে এগুলোকে বলে দশা। দশার সংখ্যা তোমরা পড়ছো, এটা আমি বলতে চাচ্ছি না। তরঙ্গ দৈর্ঘ্য নিয়েই মূলত আলোচনা, কারণ এটাই পরীক্ষায় সাধারণত আসে। এবার হচ্ছে এইটা তো হলো পুরাটা তরঙ্গ দৈর্ঘ্য। এখন তোমাদের জন্য প্রশ্ন, উত্তর দিবা। তোমাকে যদি বলি এ থেকে সি পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য কত, কি বলবা? আমি প্রশ্ন করছি এ থেকে সি স্যার, এ পর্যন্ত। থেকে সি হুম,
হ্যাঁ বলো, এ থেকে সি। স্যার এতটুকু λ/2। হ্যাঁ, এই পুরাটা যদি ল্যামডা হয় তাহলে এটুকু অর্ধেক λ/2। একটু খুব ভালো করে মনে রাখবা, জানো সবাই, অনেকে বলো না, একটু কনজারভেটিভ। তাহলে এবার নেহা বলো তো, এ থেকে বি পর্যন্ত, বি এখানে লিখলেও আসলে বিটা এখানে, হ্যাঁ এটা ধরে নিবা। পরীক্ষা হয়তো বি এখানে লেখা থাকবে, আমি উপরে লিখে ফেলছি। নেহা বলো তো, এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত? নেহা, রোল 09। কে পারবে এ থেকে বি পর্যন্ত দূরত্ব? স্যার λ/4। λ/2 হবে। না, এ থেকে সি পর্যন্ত যদি λ/2 হয় তাহলে এ থেকে বি পর্যন্ত আরো অর্ধেক হয়ে গেল না? তাহলে λ/4 হবে, অর্ধেক। এ থেকে সি পর্যন্ত হচ্ছে ল্যামডা এর অর্ধেক, ল্যামডা এর অর্ধেক। আর এ থেকে বি পর্যন্ত হচ্ছে আরো অর্ধেক, তাহলে λ/4। ঠিক আছে, তাহলে একইভাবে বি থেকে সি পর্যন্ত এটা হচ্ছে λ/4। এটা মনে রাখতে হবে। এভাবে অনেক সময় প্রশ্ন এমন ভাবে ছবি দেওয়া থাকে, গুনে গুনে বের করতে হয়। আমি তোমাদের একটা প্রশ্ন দেখাচ্ছি, এখানে কয়টা ল্যামডা তুমি বলবা। ওকে, এখানে আমি কোনো কিছু দিচ্ছি না, চিহ্ন দিচ্ছি না। এখানে বলবা যে এখানে কত ল্যামডা টোটাল। স্যার 4টা। এখানে কি 4টা তরঙ্গ দৈর্ঘ্য আছে? আরেকবার দেখো। স্যার তাহলে 3.5। 2টা। আরেকটু চিন্তা করো, দেখো এখানে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য আছে। পূর্ণ আরেকটা তরঙ্গ, তো হাফ আছে। একটাতে হাফ আছে না কোয়ার্টার আছে? চিন্তা করো। কোয়ার্টার আছে। হ্যাঁ, কোয়ার্টারকে হাফ বানায় ফেলছো, তাহলে কত হবে একটু বলো। আপনি বলে দেন, আমি পারছি না। আচ্ছা, আমি একটু দেখায় দেই, তোমরা একটু লিখে রাখো। দেখো, এই পর্যন্ত হচ্ছে একটা পূর্ণ দৈর্ঘ্য, পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, এইটুকু হচ্ছে একটা ল্যামডা। আবার এইখানে আরেকটা ল্যামডা শেষ হয়ে গেছে, তাহলে 2টা ল্যামডা হয়ে গেছে। আর এইখানে আমরা জানি কোয়ার্টার, এই যে হাইয়েস্ট পর্যন্ত পৌঁছেছে, তাহলে λ/4। এই এগুলো যোগ করে দিতে হবে, λ+λ+λ/4, এতটুকু আছে। তাহলে কত হয় টোটাল? এই যোগটা করলে কত হবে রেজাল্ট? দ্রুত করো, যোগটা করো। স্যার 2.25। আচ্ছা, 2.25, 2.25, 2.25 ল্যামডা। অথবা আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে ফ্র্যাকশন না লিখে 9/4 ল্যামডা। তো ভাগ করে সর্বশেষ যে রেজাল্টটা আসে সেটাকে, তখন আমি এই ফ্র্যাকশনটাকে ইউজ করতে বলি আর কি। শেষ পর্যন্ত রেখে দিয়ে ফাইনালি যখন ল্যামডার মান বের করবা বা কোনো কিছু মান বের করবা, তখন এটাকে বসাইতে বলি আর কি। এখন মনে করো এইটুকুর মান দেয়া আছে, এইটুকুর মান দেয়া আছে 9 মিটার, এইটুকুর মান দেয়া আছে 9 মিটার, এরকমই দেয়া থাকে যে এই যে চিত্রে প্রদর্শিত এ থেকে ডি পর্যন্ত, ধরো এ থেকে ডি পর্যন্ত তরঙ্গের দৈর্ঘ্য, তরঙ্গের পথ হচ্ছে 9 মিটার। তাহলে এই চিত্রে প্রদর্শিত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা ইকুয়াল হোয়াট? তো তখন তুমি কি বলবা?
চিত্রে প্রদর্শিত তরঙ্গ আছে 2.25 ল্যামডা অথবা 9/4 ল্যামডা। শর্ত মতে 2.25 ল্যামডা ইকুয়াল 9 মিটার, তাহলে ল্যামডা ইকুয়াল কত হবে? ওই পাশে যদি নিয়ে যাই আমরা, তাহলে শেষ পর্যন্ত কত হয় তরঙ্গ দৈর্ঘ্য? দেখো তো শেষ পর্যন্ত কত হয় তরঙ্গ দৈর্ঘ্য? স্যার 4 মিটার। 4 মিটার। তোমার প্রশ্নটা এরকমই হবে। আচ্ছা, তরঙ্গ নিয়ে লাস্ট একটা প্রশ্ন আমি তোমাদেরকে করতেছি, খেয়াল করে প্রশ্ন উত্তর দিবা। এবার পারবা, আশা করি সবাই পারবা। এইখানে কতটুকু আছে তরঙ্গের? স্যার এখানে তো 3/4 আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখানে কি, এই যে প্রথম হচ্ছে অর্ধেক, এইটুকু হচ্ছে অর্ধেক। এইভাবে চিন্তা করবা, 1/4 এর গুণিতক আছে কিনা এটা খুঁজে বের করবা। প্রথমে তো চেষ্টা করবা যে ল্যামডা এর গুণিতক আছে কিনা, তো তারপরে দেখবা যে 1/4 অথবা λ/2 এর গুণিতক পাওয়া যাবে, মানে λ/4 অথবা λ/2 এর গুণিতক পাওয়া যাবে। তো আমাদের এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য নাই, এটুকু যদি পূর্ণ হইতো তাহলে পুরো হইতো একটা তরঙ্গ দৈর্ঘ্য। তো ওইটুকু যেহেতু নাই, তার মানে একটা তরঙ্গের চাইতে কম আছে। তো কতটুকু কম আছে? এই যে এটুকু হচ্ছে λ/2 আর এটুকু হচ্ছে λ/4। তাহলে λ/2 আর λ/4 যোগ করলে 3λ/4। তো এরকম যোগ দেখাইতে হবে না, তুমি যদি সরাসরি 3λ/4 লেখো, এখন তোমরা হায়ার ম্যাথ করছো, অমুক করছো, কোনো সমস্যা নাই, টিচার ফুল মার্কস দিবে। তো আমার মনে হয় তরঙ্গ দৈর্ঘ্য দেখে এখানে কতগুলা ল্যামডা আছে এটা তুমি বুঝতে পারবা, এখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আমরা প্রতিধ্বনিতে চলে যাই। প্রতিধ্বনি সংজ্ঞাটা বলছিলাম কিছুক্ষণ আগে, কার মনে আছে একটু বলো তো? প্রতিধ্বনি কাকে বলে? মনে নেই। আচ্ছা, সবাই ভুলে গেল। আচ্ছা, শব্দ যখন দূরবর্তী কোনো মাধ্যমে গিয়ে বাধা পেয়ে আবার উৎসের কাছে ফিরে আসে, শব্দ যখন দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে উৎসের কাছে ফিরে আসে, তখন তাকে প্রতিধ্বনি বলে। মানে যেটা ফিরে আসলো সেটাকে প্রতিধ্বনি বলে, যেটা ওইখানে আছে চলে গেছে ওইটাকে কিন্তু প্রতিধ্বনি বলে না, যেটা ফিরে আসছে এটাকে প্রতিধ্বনি বলে। ওকে, ওকে, তাহলে শব্দ কোথাও গিয়ে ফিরে আসতে হবে। যখন গিয়ে ফিরে আসবে, তাহলে শব্দ এর মাঝামাঝি যে জায়গাটা আছে, শব্দের উৎস, এই সাউন্ডের উৎস, এখান থেকে শব্দ তৈরি হইলো, এই উৎস থেকে কোনো একটা মাধ্যমে, ধরো একটা ওয়াল আছে, বাধা পেয়ে ফিরে আসবে, তার মানে কি একবার যাবে একবার আসবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব, এটা এস বা এইচ যাই বলো বা ডি বলো যাই বলো, তাহলে সে এই পথটা দুইবার অতিক্রম করবে, 2s 2d 2h। এটাই হইলো অনেক সময় প্রবলেম হয় আর কি, অতিক্রান্ত দূরত্ব এখানে দুইবার, আর শব্দের বেগ আবার দুইবার না, সময় একবারই কাউন্ট হবে।
তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ায় যে 2s ইকুয়াল, এস তো দুটো লিখে ফেলছি, 2s ইকুয়াল vt। তাহলে এসটা হচ্ছে উৎস, উৎস আর বাধা, উৎস আর এই যে বাধাটা আছে, বাধা এর মধ্যবর্তী দূরত্ব, বাধা এর মধ্যবর্তী দূরত্ব। আর ভিটা হচ্ছে শব্দের বেগ, টিটা হচ্ছে সময়। সময় তো তাপমাত্রার উপরে নির্ভর করে না, দূরত্ব তাপমাত্রার উপরে নির্ভর করে না, কিন্তু এই বেগটা তাপমাত্রার উপরে নির্ভর করে। এটা তোমার মাথায় রাখতে হবে। এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, শব্দ যেটা যাচ্ছে ওইটা পুরা পথ দুইবার অতিক্রম করতেছে, এই জন্য 2s 2d 2h হয়। ওই যে কুয়ার ক্ষেত্রে আমরা 2h ব্যবহার করি, একই কথা। কেউ যদি এস দিয়ে করে ফেলে সমস্যা নেই, নাম্বার পাবে সে। এখন এস এর ক্ষেত্রে ইদানিং একটা ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে যে এক ব্যক্তি শব্দ করে এখানে দাঁড়ায় শব্দ করতেছে, এখানে একটা বাধা আছে, এটা মনে করো ডি দূরত্বে আছে, ডি দূরত্বে আছে বাধাটা। এখন বলতেছে যে পেছনে যদি আরেকজন থাকে, ধরো এইখানে কিছু দূরত্বে আরেকজন আছে, এইখানে মনে করো যে টি দূরত্বে একজন আছে, এ যদি প্রতিধ্বনি শুনতে চায়, এটা হচ্ছে উৎস, মানে এ শব্দ করলো আর কি, আর এ হচ্ছে শ্রোতা, এ হচ্ছে শ্রোতা। তাহলে ঘটনাটা কি ঘটবে? আমাদের ডান পাশে ভিটি ঠিক আছে, কারণ একই সময়ে শব্দ করে তখনই শুনবে, ওই সময়ের মধ্যে শব্দের বেগের পরিবর্তন হবে না, ডান পাশে সমস্যা নাই। বাম পাশটা কি হবে? কেউ আমাকে একটু বলতে পারবা বাম পাশটা কি হবে? মানে শ্রোতা শব্দটা শুনতে কত সময় লাগবে, এর জন্য যদি আমি সমীকরণ বানাতে চাই, তাহলে বাম পাশটা কি হবে? স্যার 2D হবে। কেন? উৎসের কাছে শব্দ আসবে না তো, এখন তো শ্রোতা তো পেছনে, শ্রোতা পি মিটার পেছনে আছে। যদি উৎস আর শ্রোতা একই হইতো তাহলে 2D হইতো। এখন উৎস একটা, শ্রোতা কিন্তু পেছনে দাঁড়ায় আছে, তাহলে কি হবে? স্যার 2D প্লাস P হবে। হ্যাঁ, 2D প্লাস পি হবে। কেন হবে আমি দেখাই দিচ্ছি, জানে সবাই। এ শব্দ তৈরি করলো, শব্দ তৈরি করলো, তাহলে শব্দটা কি করবে? এই ডি অতিক্রম করবে, আবার আরেকটা ডি অতিক্রম করবে, এই ডি অতিক্রম করলো, আবার নিচে আরেকটা ডি অতিক্রম করলো, এরপরেও কি আরো পি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো না? এটাকেও এই দূরত্বের মধ্যে দেখায় দিতে হবে, 2d প্লাস পি, এটা দেখায় দিতে হবে। তুমি যদি এটা না দেখাও তাহলে তো এ কি হবে, যদি অনেক দূরে থাকে, খুব কাছাকাছি থাকে পার্থক্যটা খুব অল্প, কিন্তু অনেক দূরে যদি থাকে তাহলে দেখা যাবে যে সময়টা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, সময়টা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। বোর্ডে যদি নতুন প্রশ্ন হয় তখন এই 2d দিয়েও নাম্বার দেয়, কিন্তু একবার যেহেতু 2d প্লাস পি এটা দিয়ে চলে আসছে, তোমাকে কিন্তু আর নাম্বার দিবে না, একবার চলে আসছে অলরেডি। এই জন্য শ্রোতার ক্ষেত্রে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই 2d প্লাস আর পি, এটা সহ তোমাকে কনসিডার করতে হবে, তা না হলে তোমাকে এখন আর নাম্বার দেওয়া হবে না, কারণ একবার পরীক্ষায় চলে আসছে। আচ্ছা, 2d প্লাস পি টা কেউ কি বোঝো না, এরকম কেউ আছো? মানে শ্রোতা কত সময় পরে প্রতিধ্বনি শুনতে পাবে? আচ্ছা, এবার হচ্ছে যে শ্রোতা কি আসলেই প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এরকম বলে প্রশ্নে বলে শ্রোতা আসলেই প্রতিধ্বনিটা শুনতে পাবে কিনা, এটা হলো আমাদের কানের দুর্বলতা আর কি, আসলেই প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এটা হচ্ছে আমাদের কানের দুর্বলতা। মানে কান, আমাদের কানটা বা চোখ, কান আর চোখ দুইটার মধ্যেই এক ধরনের রেস্ট্রিকশন আছে,
আমাদের দুর্বলতা আছে, আমাদের লিমিটেশন আছে, সেটা হচ্ছে 1/10। 1/10 কি বলতো একজন? কান আর চোখের ক্ষেত্রে 1/10 এর গুরুত্বটা বলতো। কোয়েশ্চেনটা আবার বলে, আমি বুঝিনি। তুমি শব্দ করলা ঘরের মধ্যে, প্রতিধ্বনি শুনতে পাও, প্রতিধ্বনি শুনতে পাও না, এই 1/10 একটা ঘটনা, এই কারণে তুমি শুনতে পাও না। মানে ঘরের মধ্যে কেন প্রতিধ্বনি শুনতে পাও না, এটার উত্তর হচ্ছে 1/10। 1/10টা কি আসলে অ্যাকচুয়ালি? স্যার মানে শব্দের স্থায়িত্ব কমে। বাধার সৃষ্টি করে। ওই সুমাইয়া যেটা বলার চেষ্টা করছে সেটা, এটা হলো স্থায়িত্ব। স্থায়িত্ব মানে হচ্ছে তুমি তোমার চোখের সামনে যেটা দেখতেছো, মনে করো তোমার চোখের সামনে সূর্য আছে, এখন যদি 1/10 সেকেন্ডের জন্য সূর্যটা হারায় যায়, আবার ফেরত আসে, মানে 1/10 সেকেন্ডের মধ্যে ফেরত আসে, তাহলে তুমি বুঝতে পারবা না যে মাঝখানে সূর্যটা ছিল না। এটা হলো স্থায়িত্ব। মানে তোমার চোখ এই 1/10 সেকেন্ডের মধ্যে যদি কোনো কিছু ঘটে যায়, নতুন কোনো ঘটনা ঘটে যায়, তাহলে আগেরটাই মনে রাখে, সে বুঝতে পারে না, পার্থক্য করতে পারে না যে আসলে কোনো ঘটনা ঘটছে কিনা। একইভাবে কানের ক্ষেত্রে একই ঘটনা, একই কথা সত্য। মনে করো তোমার কানের কাছে কেউ 1/10 সেকেন্ডের মধ্যে 2টা গালি দিয়ে দিছে, তাহলে প্রথম গালিটা তুমি শুনবা, দ্বিতীয় গালিটা তুমি শুনবা না। বুঝতে পারছো? তোমার কানের মধ্যে 1/10 সেকেন্ডের মধ্যে দ্বিতীয় কোনো ইনফরমেশন যদি চলে আসে, তাহলে তুমি দ্বিতীয়টা বুঝতে পারবা না। 1/10 বা এর পরে যদি আসে, তাহলে তুমি বুঝতে পারবা। আমি আবার এখানে আরেকবার একটু বলতেছি, দেখো মনে করো এই বাধা, তুমি ঘরের মধ্যে যখন আসো তখন প্রতিধ্বনি কেন শুনতে পাও না? এই ওয়ালটা যতটুকু দূরত্বে থাকা দরকার, কতটুকু দূরত্বে না থেকে আরো কাছে থাকে। মানে তুমি যে শব্দটা করো ওয়ালের মধ্যে লেগে 1/10 সেকেন্ডের আগেই চলে আসে, 1/10 সেকেন্ডের আগেই চলে আসে। আর তুমি যে শব্দটা করছিলে ওইটা এখনো তোমার কানের মধ্যে বাজতেছে, এই জন্য তুমি প্রতিধ্বনি শুনতে পাও না। যদি তুমি পাহাড়ের মধ্যে যাও, মানে খোলা জায়গায় যাও বা হল রুমে যাও, ওইখানে যায় যদি শব্দ করো, ওইখানে তো ওয়াল অনেক দূরে থাকে, তো ওই ওয়াল থেকে যখন আবার তোমার শব্দটা তোমার কাছে ফেরত আসে, তুমি তখন প্রতিধ্বনি আকারে পার্থক্য করতে পারো, আদারওয়াইজ তুমি পার্থক্য করতে পারো না। এটা হচ্ছে 1/10 সেকেন্ডের মধ্যে যদি ঘটনা ঘটে, তাহলে তুমি পার্থক্য করতে পারবে না। আর যদি 1/10 সেকেন্ড বা এর পরে হয়, তাহলে তুমি পার্থক্য করতে পারবা। ঠিক আছে? আমাদের প্রশ্নে আসে যে টি বের করে আমরা চেক করে দেখি যে এটা 1/10 সেকেন্ডের কম না বেশি। যদি টিটা যদি 1/10 সেকেন্ডের কম হয়, তাহলে প্রতিধ্বনি আমরা শুনতে পাবো না। আর যদি টিটা যদি 1/10 সেকেন্ডের বড় হয়ে যায়, 1/10 সেকেন্ডের বড় হয়ে যায়, মানে 0.1 সেকেন্ডের চাইতে 1 সেকেন্ড অথবা এর চাইতে বড় হয়, তাহলে প্রতিধ্বনি আমরা শুনতে পাবো। এর চাইতে কম যদি হয়, 0.099 যদি হয়, তারপরেও আমরা শুনতে পাবো না। এটা হচ্ছে আমাদের কানের রেস্ট্রিকশন। চোখের ক্ষেত্রেও একই ঘটনা সত্য, মানে দেখার ক্ষেত্রে, কোনো কিছু দেখার ক্ষেত্রেও 0.1 সেকেন্ডের মধ্যে যদি ঘটনা ঘটে যায়, পার্থক্য করতে পারবে না, আগেরটাই তোমার কাছে, তোমার চোখের সামনে স্থায়ীভাবে থেকে যাবে। ঠিক আছে? ওকে, এখন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগের যে পরিবর্তনটা, সেটা আমরা আগের সূত্র ব্যবহার করে হিসাব করব না। আগে আমরা এরকম একটা সূত্র ব্যবহার করতাম, ভি থিটা প্লাস ভি নট প্লাস 0.6 ডেল্টা টি, এরকম ব্যবহার করতাম। যে বায়ুতে শব্দের বেগ 0 ডিগ্রিতে 330 মিটার পার সেকেন্ড, এখন যদি 10 ডিগ্রি হয়ে যায়, তাহলে 0.6 ইন্টু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 10, তাহলে 10 দিয়ে গুণ করে দিয়ে মানটা পেয়ে যেতাম। কাছাকাছি মানই পাওয়া যায়, কিন্তু আমি এই পদ্ধতিটা ইউজ করতে নিরুৎসাহিত করতেছি। এই পদ্ধতিটা ইউজ করবা না, যে তাপমাত্রা বেড়ে গেলে শব্দের বেগ কতটুকু পরিবর্তন হয়। আমরা জানি প্রতি ডিগ্রিতে 0.6 করে পরিবর্তন হয়, বসায় দিলা হয়ে গেল,
কিন্তু আমি এটা করতে নিষেধ করতেছি। তোমাদের বইতে এরকম সূত্র এখন আর দেয়া নাই। তোমাদের বইতে এখন সরাসরি এই সূত্রটা দেয়া আছে যে ভি ইজ প্রপোর্শনাল টু রুট টি। এটাকে যদি আমি দুইটা কেসের জন্য বলি, ভি1 আর ভি2 লিখতে পারি, এটাকে টি1 ডিভাইডেড বাই টি2 লিখতে পারি। তার মানে হচ্ছে কোন একটা তাপমাত্রায় শব্দের বেগ দেয়া থাকবে, অন্য একটা তাপমাত্রায় শব্দের বেগ বের করতে হবে। মনে করো এখানে দেওয়া আছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ দেয়া আছে, একটা কিছু দেয়া আছে, মনে করো 450, আমি জানি না, সরি 450 এত বেশি হবে না, ধরো 450 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে বললো 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত। এখন তুমি এখানে 45 এর জন্য টি যেটা হয় সেটা বসায় দিবা, এটা তো ভি1 তো জানা আছে, তাহলে ভি2 বের হয়ে যাবে। এটা আমি চাচ্ছি। এখন এইখানের ক্ষেত্রে একটা ডিফিকাল্টি হচ্ছে টিটাকে কি আকারে বসাইতে হবে। ডিফিকাল্টি বলতে একটা বিষয় মনে রাখতে হবে আর কি, টিটাকে অবশ্যই পরম তাপমাত্রা বসাইতে হবে। এখানে টি হচ্ছে পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা। ডিগ্রি সেলসিয়াস যদি বসায় দাও তাহলে কিন্তু হবে না, তাহলে আবার ভুল হয়ে যাবে। পরম তাপমাত্রা মানে ডিগ্রি সেলসিয়াস যদি দেওয়া থাকে x ডিগ্রি সেলসিয়াস, তো এটাকে 273 এর সাথে যোগ করে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে পরম তাপমাত্রা, মানে কেলভিন। এটা করে নিতে হবে এই সূত্রে, কেলভিন, টিটা কেলভিনে, টিটা সেলসিয়াসে না। ঠিক আছে, আগে যে সনাতন পদ্ধতিতে শিখতাম আমরা, ওইটা হইলো তাপমাত্রার পরিবর্তন, ওইটা ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনে একই কথা। তুমি এই বিষয়টা মনে রাখবা, টিটা হচ্ছে কেলভিনে। তাহলে এই সূত্রটা দিয়ে যে মানটা পাবো এটা বেশি পারফেক্ট, মোর পারফেক্ট। সেজন্য তুমি কেন পারফেক্টটা নিবা না, অবশ্যই পারফেক্টটা নিবা। ওকে, আচ্ছা, তোমাদের কারোর প্রশ্ন থাকলে করতে পারো। স্যার বলো। স্যার আপনার কথা না মাঝখান দিয়ে অনেক আটকে আটকে শুনেছি। স্যার তখন আপনি কি বলেছিলেন যে 0.1 সেকেন্ডের যদি বেশি সময় হয় তাহলে শুনতে পারবো? হ্যাঁ, আমাদের স্থায়িত্ব মানে কি? স্থায়িত্ব মানে হচ্ছে ওইটা আমাদের ব্রেনের মধ্যে আটকে আছে। স্থায়িত্ব মানে আগে যে ঘটনাটা শুনছিলাম সেটাই আটকে আছে। এখন 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ডের পরে যদি অন্য একটা ঘটনা ঘটে, অন্য একটা শব্দ শুনি, তাহলে আমি আগের শব্দটা থেকে পরের শব্দটা পার্থক্য করতে পারবো। আদারওয়াইজ আগেরটাই আমার কানের মধ্যে থেকে যায়। বুঝতে পারছো? শব্দ আসে, প্রতিধ্বনি তোমার এই ওয়াল থেকেও আসে, তোমার ঘরের ওয়াল থেকেও আসে, কিন্তু 0.1 সেকেন্ডের মধ্যে চলে আসে, এই জন্য তুমি পার্থক্য করতে পারো না। ঠিক আছে, 0.1 সেকেন্ড বা এর পরে আসলেই তুমি পার্থক্য করতে পারবা, এর আগে আসলে আর তুমি পার্থক্য করতে পারবা না। এটা হলো আমাদের কানের রেস্ট্রিকশন। আচ্ছা, মনে হচ্ছে আমার নেটওয়ার্ক একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, আগামী সপ্তাহ থেকে